টিপিপি চুক্তি নয়, রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে সবচেয়ে বড় বাধা বিশ্ববাজারে পণ্যের দাম কমে যাওয়া। মদ ব্যবসায়ীদের উৎপাদন খরচ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। সৌদি প্রবাসীরা এখন থেকে পাসপোর্ট রাখতে পারবেন নিজের কাছেই। নতুন আইনে উচ্ছ্বসিত প্রবাসীরা, ভোগান্তি কমার আশা। এবং গোলাপ ফুল চাষ করে ভাগ্য বদলেছে সাভারের বিরুলিয়ার কয়েক হাজার পরিবার। বিপণন সুবিধা বাড়ানো সহ রপ্তানির সুযোগ দাবি চাষিদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের সময় বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব টিপিপি চুক্তি ও বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে এর প্রভাব নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সানম্যান গ্রুপ অব কোম্পানিজের ডিরেক্টর অপারেশন এবং লিন কনসালটেন্ট মোহাম্মদ জাহির। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়ের স্টুডিওতে আসার জন্য। আমরা আলোচনায় যাব, তবে তার আগে এই বিষয়ে কিছু খবর জেনে আসি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সম্প্রতি 12টি দেশের মধ্যে স্বাক্ষরিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তির কারণে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের মতে বিশ্ববাজারে পণ্যের দাম কমে যাওয়াটাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এ অবস্থায় ব্যবসায়ীদের পণ্যের উৎপাদন খরচ কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। মোস্তফা মাহবুবের রিপোর্ট। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে 50 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে চায়, কিন্তু গেল 44 বছরের রপ্তানি ধারাবাহিকতায় কেবল 32 বিলিয়ন মার্কিন ডলার অর্জন সম্ভব হয়েছে। গেল কয়েক বছরের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতিতে ইউরোর দরপতনের কারণে এমনিতেই ক্ষতিগ্রস্ত দেশের প্রধান রপ্তানিমুখী খাত তৈরি পোশাক। এ অবস্থায় টিপিপি চুক্তিকে বাংলাদেশের রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণের জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। ভিয়েতনাম আমাদের অন্যতম প্রতিযোগী দেশ। এই চুক্তি স্বাক্ষরের কারণে তার কিন্তু প্রাইস সক্ষমতা আমার থেকে আরো বেশি বৃদ্ধি পাবে। টিপিপির শর্ত অনুযায়ী চুক্তিবদ্ধ দেশগুলো নিজেদের মধ্যে বাড়তি বাণিজ্যিক সুবিধা পাবে। তবে ব্যবসায়ীদের মতে বর্তমানে বিশ্ববাজারে রপ্তানি পণ্যের দাম কমে যাওয়াটাই বাংলাদেশের জন্য বড় সমস্যা। আমাদের প্রফিট মার্জিন কিন্তু মারাত্মকভাবে কমে গেছে। ইউরোকে অ্যাডজাস্ট করার জন্য গত বছর শুধু নিটওয়্যার সেক্টরে আমাদের প্রায় 5 to 7% আমাদের এফওপি দাম কমাতে হয়েছে। যেখানে 5% প্রফিট করতো সে ফ্যাক্টরি 1 to 2% ব্রেক ইভেন এখন করছে। আপৎকালীন সময় নতুন বাজারের ন্যায় একটি প্রণোদনা ব্যবস্থা করা, যারা রপ্তানি করছে তাদের যাতে সক্ষমতা বৃদ্ধি পায়, সেই কারণে তারা যেটুকু রিটেন করে সেইটার পরে একটা স্পেশাল রেট দেওয়া। তবে অর্থনীতিবিদদের মতে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে এ সমস্যার মোকাবেলা করা সম্ভব। আমার আভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে হবে। কর্মক্ষমতা বাড়ানোর জন্য যদি আমি ইনভেস্ট করি তাহলে কিন্তু উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। রপ্তানি আয় ধরে রাখতে টিপিপি-ভুক্ত দেশগুলোর সঙ্গে থাকা দ্বিপাক্ষিক চুক্তিকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্যবসায়ীদের সঙ্গে একমত বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদও। শনিবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ ইকোনমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, টিপিপি চুক্তি বাংলাদেশের রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে যাওয়ায় কেবল রপ্তানি খাতের উপর নির্ভর করে কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। মোস্তফা মাহবুবের আরেকটি রিপোর্ট। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি বলে মনে করছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা। শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় বাংলাদেশ ইকোনমিক ফোরাম 2015-এ উঠে আসে দেশের বিনিয়োগ পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক চিত্র। এ সময় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে শত বাধার পরও দেশ এগিয়ে যাচ্ছে। টিপিপি বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। কিভাবে পারবে আপনি আমাকে বলেন? মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ডিউটি ফ্রি দেয় না। দেন আমরা যেসব 12টা দেশ আছে তার মধ্যে অধিকাংশগুলোর কাছ থেকে আমরা ডিউটি ফ্রি পাই। এর আগে একই অনুষ্ঠানে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন সারা বিশ্বে রোল মডেল। উন্নয়নের অগ্রযাত্রায় গ্রাম ও শহরের ভারসাম্য ঠিক রেখে তিনি সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকে তাগিদ দেন। মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এটা শুধু একটি জনশক্তি না, শ্রমশক্তিও বটে, এবং তাদের জন্য যাতে সমান সুযোগ তৈরি করা যায় সেটাও কিন্তু অবশ্যই গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত
করতে হবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য পূরণে কেবল রপ্তানি খাত নির্ভর না হয়ে অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধুমাত্র রপ্তানির উপর নির্ভর করে আমাদের যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির যে হার, সেটা হয়তো অর্জন করা বেশ মুশকিল হবে। আমাদের ভেতরে যে শক্তিটা আছে, বিশেষ করে আমাদের ডোমেস্টিক যে ডিমান্ড, এটাকে আরো কি করে বাড়ানো যায় সেই দিকে আমাদের নজর দিতে হবে। অনুষ্ঠানে এসডিজির লক্ষ্য পূরণে সব স্তরে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি সরকারকে সুশাসন নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। আমরা 2021 মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা এই বিষয়ক দুটি রিপোর্ট দেখলাম এবং এই বিষয়ে এখন আলোচনায় চলে যাব আমাদের আজকের অতিথি মোহাম্মদ জাহিরের সঙ্গে। আচ্ছা, আমরা বিষয়গুলো বেশ কয়েকটি বিষয় এখানে এসেছে, সেখানে ব্যবসায়ীরা বলছেন এবং বাণিজ্য মন্ত্রী নিজেও বলছেন যে এই চুক্তির ফলে বাংলাদেশ আসলে পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু আবার এদিকে বিশ্বব্যাংক কিন্তু বলছে যে মধ্যমেয়াদী চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ। তো দুটি বিষয় কিন্তু পরস্পর বিপরীতমুখী। তো আপনার আসলে কি মনে হয় এই অবস্থাটা কোন দিকে যাচ্ছে? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের যে অর্থনীতিবিদরা বলছে যে বাংলাদেশের আপনার প্রোডাকশন ডেভেলপমেন্ট করতে হবে, যে জিনিসটার প্রতি তারা ইঙ্গিত দিচ্ছে, বিজেপির নেতৃবৃন্দ সবাই বলতেছে যে ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের সেক্টরগুলোকে প্রোডাক্টিভিটিতে আনতে হবে, ইফিসিয়েন্সিতে আনতে হবে, এই জিনিসটা দক্ষ স্কিল ম্যান পাওয়ার আনতে হবে, এই জিনিসটার উপর তারা গুরুত্ব দিচ্ছে। আপনি দেখুন যে কাস্টমারের নেচার হচ্ছে লো প্রাইস, কম প্রাইসে আপনার কাছ থেকে নিবে, শর্ট লিড টাইম দিবে। এটা হচ্ছে কাস্টমারের আপনার ধরন, যে তারা কখনো প্রাইস ফিক্সড, মার্কেটে প্রাইস ফিক্সড, কিন্তু অন দ্য আপনি যদি অপর দিকে দেখেন, যারা আমরা ম্যানুফ্যাকচারাররা আমরা কাজ করি, এনারা প্রফিট চাই, বিজনেসের গ্রোথ চাই এবং কন্টিনিউয়াস বিজনেস চাই। অন দ্য আদার হ্যান্ড কাস্টমার কি চাচ্ছে? লো কস্ট, হাই কোয়ালিটি, শর্ট লিড টাইম, কুইকলি গুডসটা যাচ্ছে। এর মাঝখানে থেকে আমাদেরকে কাজ করতে হয়। আমরা ইচ্ছা করলে প্রাইস বাড়াতে পারবো না, আমরা ইচ্ছা করলেই বলবো না যে আমাদেরকে এত প্রফিট দিয়ে তুমি অর্ডার দাও, এটা দিবে না, কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে ইন কাস্টমারের উপর। আমরা যারা 1 পিস 2 পিস করে গার্মেন্টস কিনি বা যে পোশাকটা করি, এনাদের উপর নির্ভর করে। তো টোটাল ইকোনমিক্যাল, ওয়ার্ল্ডের ইকোনমিক্যালের ক্রয় ক্ষমতা কমে গেছে অনেক আগে থেকে। 2008 সাল থেকে এটার উপরে আমি কাজ করতেছি, 1000 ফ্যাক্টরিকে আমি হেল্প করছি হাউ টু রিডিউস দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন যেটা ইকোনমিক্যাল আমাদের অর্থনীতিবিদরা সবাই নেতৃবৃন্দ বলতেছে, ম্যানুফ্যাকচারিং কস্ট করতে গেলে আমাদেরকে ভ্যালু অ্যাড, নন ভ্যালু অ্যাড দুটো জিনিস চিনতে হবে আমাদেরকে। আমরা অনলি 40% ভ্যালু অ্যাড কাজ করি, নন ভ্যালু অ্যাড কাজ করি 60% বাংলাদেশের ম্যানুফ্যাকচারিংয়ে। তাহলে 60% প্রোডাক্ট বা গুডস আমরা অপচয় করতেছি, সময় নষ্ট করতেছি। 1 ঘন্টার ভিতরে আমরা বলতে 60% সময় নষ্ট করতেছি, 40%-এর ভিতরে যতটুকু প্রোডাক্ট হচ্ছে এইটুকু রেজাল্ট আমরা পাচ্ছি বাংলাদেশে। তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি। এখন অনেকেই বলতেছে যে আপনি যদি বলেন যে গ্যাসের দাম বেশি, আমাদের থেকে অন্যান্য বিভিন্ন দেশে গ্যাসের দাম বেশি, স্যালারি অনেক বেশি, অনেক বেশি আমাদের দেশে থেকে। কারণ আমি কম্বোডিয়া ডাইরেক্ট অপারেশনে আছি, ভিয়েতনাম কম্বোডিয়া অঞ্চলে আমি কাজ করি। তা স্যালারি আমাদের অনেক কম আছে, গ্যাসের দাম, ইউটিলিটি কস্ট আমাদের দেশে কম আছে। তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি, দ্যাট মিনস অপচয় বেশি, নন ভ্যালু অ্যাড কাজ বেশি। এই নন ভ্যালু অ্যাডের উপর যদি গার্মেন্টস, ম্যানুফ্যাকচারিং, যে কোনো সেক্টর ম্যানুফ্যাকচারিং কাজ করতে পারে, তাহলে আমাদের প্রোডাক্ট কস্টটা কমে যাবে। আর প্রোডাক্ট কস্ট কমে গেলেই আমরা সেখানে প্রফিট করতে পারবো এবং ওয়ার্ল্ডের মার্কেটে আমরা ব্র্যান্ড করে রাখতে পারবো। সেক্ষেত্রে যেটি বলছিলেন যে স্যালারি ইতোমধ্যে এখনো কিন্তু বাংলাদেশে অনেক কম। হ্যাঁ, তো এর মধ্যে এখনো পর্যন্ত যে ন্যূনতম মজুরি যেটা নির্ধারণ করা আছে, সেটাও আমরা বিভিন্ন সময় অভিযোগ পাই যে বিভিন্ন গার্মেন্টস সেগুলো নিয়ন্ত্রণ বা ওই এটা অনুসরণ করেন না, বিষয়টা অনুসরণ করেন না। তো সেক্ষেত্রে এখন যদি প্রোডাকশন কস্ট কমাতে হয়, তো সেক্ষেত্রে আসলে শ্রমিকদের উপরে চাপটা পড়বে কিনা? এখন আমি 3টা জিনিস বলি যে আমরা যে সিস্টেমটা আমি নিয়ে আসি 2008 সাল থেকে বাংলাদেশে আমি কাজ করতেছি, অনেকটা CSR এর মতো লট অফ ফ্যাক্টরি আমার কাছ থেকে হেল্প হয়েছে, এখন বাংলাদেশে সবাই জানে। এখানে 3টা দিকের উপর আমরা গুরুত্ব দিই, যে ম্যানুফ্যাকচারিং যিনি আছেন, প্রথমে শ্রমিক, ম্যানুফ্যাকচার এবং কাস্টমার, 3জনকে আমরা একটা চেনের মধ্যে নিয়ে আসি। আমরা বলি চেনের এই মাথায় যদি মরিচা পড়ে, সব মাথায় মরিচা পড়ে যাবে। ওয়ার্কার যদি সুস্থ না থাকে ম্যানুফ্যাকচারিং টিকে থাকতে পারবে না, ম্যানুফ্যাকচার না থাকলে কাস্টমার টিকে থাকতে পারবে না। অতএব সবাইকে চেনের মধ্যে হেলদি থাকতে হবে। হেলদি থাকতে গেলে কি করতে হবে? সবাইকে বেনিফিটেড করতে হবে। এটা কি আসলে আমাদের ব্যবসায়ীরা মনে করেন? জি, আমাদের ব্যবসায়ীরা 2009 থেকে 8, 9, 10 সেই সময়টা থেকে আমি কাজ করতেছি। 2013 পর থেকে আমাদের ব্যবসায়ীরা জাম্প করছে। 2014 সাল থেকে রীতিমতো তারা প্রোডাকশন ডেভেলপমেন্টের জন্য, ওয়ার্কারের জন্য, পরিবেশ ভালোর জন্য রীতিমতো জাম্প করছে। আমি অনেক ফ্যাক্টরি বলতে পারবো, আমার যে গ্রুপ আছে 86-এ, বাংলাদেশে তখন 2-3টা গার্মেন্টস, আজকে 30 ইয়ার্সের কোম্পানি, 30 বছরের ভিতরে সে এই মুহূর্তে গত বছর থেকে রিবিল্ড করতেছে তার ব্যবসা, যে আমাদেরকে ম্যানুফ্যাকচারিং কস্ট
কম করতে হবে। এতে ম্যানুফ্যাকচারিং যে আমরা কস্ট কমাবো, কমার সঙ্গে সঙ্গে ওয়ার্কারের ইফিসিয়েন্সি বাড়তে থাকে। এখন ওভারঅল বাংলাদেশে অপারেটরদের ইফিসিয়েন্সি আছে 40, আমরা যদি এটাকে 60 নিয়ে যেতে মানে 20% আমাদের প্রোডাকশন ইনক্রিজ করে, ইফিসিয়েন্সি বাড়লে প্রোডাকশন বাড়ে, প্রোডাকশন বাড়লে ম্যানুফ্যাকচারিং কস্ট কমে যায়। এখন আমরা কিভাবে ম্যানুফ্যাকচারিং কস্টটা কমাবো, এটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ আমাদের ওয়ার্কারের সঙ্গে বা আমাদের সঙ্গে। তা আমরা ম্যানুফ্যাকচারিং কস্টটা কমাই, আমরা ওয়ার্কারকে একটা সিস্টেমেটিক টার্গেট দিই। এটা হচ্ছে ওয়ার্কারের আমরা ক্যাপাসিটি ম্যাপিং করি, ম্যাপিং করার পর তাকে বলি যে তুমি এই গার্মেন্টসটা বা 1 পিস টি শার্ট বা শার্ট তুমি 50 পিস পারবা, এখানে 50 ইফিসিয়েন্সি, এই ইফিসিয়েন্সির উপর যদি তুমি যেতে পারো তোমাকে প্রফিট শেয়ার করা হবে, মালিক এরপরে যেটা পাবে তোমার সঙ্গে প্রফিট শেয়ার করবে। এটা শুরু হয়ে গেছে কালচার, এবং তারা ওই প্রফিট শেয়ারের সঙ্গে তার স্যালারি, ওটি, ভাতা কোনো কিছু রিলেশন নেই। আমি এক্সট্রা সুইং করছি, আমি এক্সট্রা প্রডিউস করছি, এরকম উদাহরণ কি আসলে আছে? জি, এরকম উদাহরণ আমি গার্মেন্টসে কাজ আমি দেখলাম 22 তারিখে আপনি দেখবেন যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আমাকে কভার করছে 22 তারিখে, সেখানে দেখবেন যে আমি তাকে মডেল দেখাইছি বাংলাদেশের। এরকম কতগুলো কারখানা আছে আসলে? এরকম কারখানা এখন বলতে পারেন যে 1000 এর মতো কারখানা, এখন 1000 এর মতন, 1000 এর মতো যারা মানে এক্সট্রা প্রফিট যেটা পেলে সেটা ওয়ার্কারের সাথে শেয়ার করে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটি তো একটি দিক আছে, এর বাইরে যে আমরা যে র ম্যাটেরিয়াল গুলো ইউজ করি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে সেই জায়গাটিতে আসলে কোনো সুযোগ আছে কিনা আমাদের কস্ট কমানোর? জি, আমি এই জায়গাটাও বলতেছি যে আমি যে টোটালটাই যখন বলতেছি ভ্যালু অ্যাড নন ভ্যালু অ্যাড, তা নন ভ্যালু অ্যাডের ভিতরে এই কস্ট ম্যাপিং গুলো আছে। আমাদের অনেক সময় আমরা 10% বেশি করে ফেব্রিক কাটতাম, যে গার্মেন্টস 1000 পিস বানাইতে হবে 10% ফেব্রিক বেশি নাও, কিন্তু এখন গার্মেন্টস ওনারা কিন্তু 1 থেকে 2% এর ভিতরে ওটাকে নিয়ে চলে আসছে যে না, নেওয়া যাবে না। আগে দেখা যাচ্ছে বাটন কিনবো বা জিপার কিনবো 10% 15% বেশি নিয়ে আসো, এখন ওনারা তা নিয়ে আসে না, এখন 1 থেকে 2% নিয়ে আসে। কাজে সবাই মিলেই জাম করছে প্রতির দিকে, যে র মেটেরিয়ালসের ওয়েস্টেজ কমানো থেকে শুরু করে সব দিকে ওয়ার্কের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য। তা আমাদের লেআউট সিস্টেমটা ভুল, আমাদের যে গার্মেন্টসে কাজ করতাম এই লেআউট সিস্টেমটা ভুল ছিল। এখন যেটা সবাই বুঝতেছে যে আমাদের আসলে সাইন্টিফিক ওয়েতে মুভ করা দরকার। গার্মেন্টস ট্রেডিশন লেআউটটা কেমন ছিল, যে আমরা বিগার লেআউট দিতাম, যে এখান থেকে 100 সুইং মেশিন, পিছনে 100 পিসের একটা বান্ডিল করতাম, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, তাই 100 পিসের বান্ডিল সামনে যেতে অনেক সময় লাগতো, 3 দিন পর আমরা আউটপুট পেতাম। দ্যাট মিনস 3 ডেজ নষ্ট হয়ে যেত, গুডস আউটপুটে আসতো না, গুডস তৈরি হতো না। আমরা এটাকে বলি যে লং ট্রান্সপোর্টেশন। আমরা তাদেরকে বলছি তুমি ছোট লাইন করো, টিম করো, ছোট লাইন করো, 100 মেশিন দিছো 50 মেশিন দাও, এদিকে তুমি 10 পিসের বান্ডিল ছাড়ো। আগে 100 পিসের বান্ডিল ছাড়া হইতো, 10 পিসের বান্ডিল ছাড়ো, 10 পিস করতে করতে খুব তাড়াতাড়ি তোমার আউটপুটে চলে আসবে। আচ্ছা আচ্ছা। এখন করে কি, আমাদের ভিতরে এই লেআউট একটা প্রবলেম আছে। সেকেন্ডলি প্রবলেম আছে যে আমরা অপারেটরকে, এক অপারেটর আরেক অপারেটরের কাস্টমার, এই ডিমান্ডটা আমরা ক্রিয়েট করাই। আমি যেই কলার জয়েন করতে পারি, সাপোজ এইটা করতে পারি 100 পিস, কিন্তু আমি দেখা যাচ্ছে কাপ জয়েন করতে পারি 20 পিস, আচ্ছা, বা 80 পিস করতে পারি। আমার পরে আপনি জয়েন করবেন, আমার ক্যাপাসিটি 80, আপনার ক্যাপাসিটি 100, ওই জায়গাটা একটা ভারসাম্য দরকার। ভারসাম্য দরকার, কারণ আমি আপনাকে 100 পিস সুইং করে দিচ্ছি, কিন্তু আপনার ক্যাপাসিটি তো 80, তাহলে আমার 20 পিস কোথায় যাবে? এই 20 পিসকে আমরা বলি ওয়েস্টেজ, WIP। এইটা দরকার নেই, ব্যালেন্স করো। আপনি আমার কাস্টমার, আমি আপনাকে 80 পিসই দিব, আমি এই 20 পিসের যে সময়টুকু আমি অন্য কাজ করে দেবো। সেই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব আমরা, এবং সেটাই আসলে জানতে চাবো যে এই জায়গাটাতে আসলে এই ইমপ্রুভমেন্ট আসলে কিভাবে করা সম্ভব। রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে শুক্রবার রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শক্তিশালী 3টি বোমা বিস্ফোরণের পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে পুরো এলাকা। এই মুহূর্তে সেখানে সাংবাদিকদেরকে ব্রিফ করছেন র‍্যাব 10-এর অধিনায়ক জাহাঙ্গীর আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডিটেক্টর বা ওই আর্টস গেট দিয়ে প্রবেশ করানো সম্ভব না, সেটা হয়তো ভবিষ্যতে করা যায় কিনা এটা দেখা যাবে, কারণ ওই জিনিসগুলি তৈরি তখন তো আবার প্রবেশে বাধা দিতে হবে, যে এগুলি বাইরে রেখে তারপরে লোক ঢুকাতে হবে। এখানে যারা কর্তৃপক্ষ আছে এটা ভবিষ্যতের ব্যাপার, এদের সাথে ইয়ে করে। এই হামলার সঙ্গে মানে যারা হামলা চালিয়েছে তারা কয়জন ছিল বা এরকম ধারণা কি আপনারা পেয়েছেন? না, হামলাটা যেহেতু এখানে 5টা জিনিস নিক্ষেপ করা হয়েছে, তো এটা দিয়েই বোঝা যায় একাধিক লোক, এবং তাদের সহায়তার জন্য, তাদের কাভারেজের জন্য একাধিক লোক তো নিশ্চয়ই এসছে। সংখ্যাটা 2-1 ধরা পড়লে অনুমান করা যাবে। শিয়া সম্প্রদায়ের নেতারা কি কাউকে দায়ী করছে, তাদের সাথে কথা বলে তারা কি কাউকে সন্দেহ বা দায়ী করছে, এরকম কিছু আছে কিনা? না, তাদের সাথে তারা এখনো কাউকে
এরকম ইয়ে করিনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। একটু ইনসার্ট বস, একটু দাঁড়াও তো, দাঁড়ান তো। রাজধানীর হুসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার বিষয়ে সেখানে ব্রিফ করছিলেন অধিনায়ক র্যাব 10-এর অধিনায়ক জাহাঙ্গীর আলম। আমরা ছিলাম সেখানে। চলে যাচ্ছে আলোচনায়। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম বিরতির আগে, সে বিষয়টা আপনি বলছিলেন যে কস্ট কিভাবে মিনিমাইজ করা যায়, এবং সেখানে একটি বিষয় বলছিলেন যে কর্মীদের দক্ষতার মধ্যে যে সামঞ্জস্য, সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে একটু বিস্তারিত যদি আপনি বলেন। তা আমরা যে প্রথমে করি যে একটা সিস্টেমেটিক হিউম্যান মোশনকে রিসার্চ করি। রিসার্চ করার পর আমরা বলে দিই যে এই প্রোডাক্টটা করতে এত মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে। এটার উপরে আমরা টার্গেট সেট করি, আমরা একটা টিম তৈরি করি, টিম কনসেপ্ট, যে ঠিক যেমন ফুটবল খেলার মতো টিম বা ক্রিকেট, এরকম একটা টিম করি যে তোমরা বিচ্ছিন্ন না, তোমরা একটা টিমের আন্ডারে প্রোডাক্ট করবা। এখন আমরা ওখানে 50 মেশিন দিই, 40 মেশিন দিই, যেভাবে লেআউটের দরকার। এরপরে টিমের টার্গেট দিয়ে দিচ্ছে 100 পিস, এবং বলে দিই যে এই টিমের 100 পিস দিয়ে, দ্যাট মিনস 100% ইফিসিয়েন্সি। তা আমরা 100 ইফিসিয়েন্সি চাই না, আমরা 50% ইফিসিয়েন্সি চাই তোমাদের কাছে। দ্যাট মিনস তোমরা 50 পিস করো। এরপরে যদি তুমি কোনো ইফিসিয়েন্সি গেইন করতে পারো, 55 করতে পারো, প্রতি ইফিসিয়েন্সির জন্য তুমি 2 টাকা করে পাবা। দ্যাট মিনস সে যদি 10 ইফিসিয়েন্সি গেইন করতে পারে, 60-এ চলে যেতে পারে, 50 থেকে 60-এ, তাহলে 30 টাকা করে পাবে। 30 টাকা করে ওই টিমের সবাই পাবে সেই দিনের জন্য। এভাবে প্রতিদিনই তার, এটাকে বলি আমরা প্রফিট শেয়ার, যে এক্সট্রাটুকু মালিক যে নিচ্ছে ওই শেয়ারটুকু ওয়ার্কারের সঙ্গে ওনাররা করতেছে। এটা চালু হয়ে গেছে অনেক ফ্যাক্টরিতে। আমি যেটা বলতে পারি যে সানমেন আমরা ওয়ার্কাররা কি আসলে ট্রেনিং পায় আমাদের গার্মেন্টস গুলোতে? পর্যাপ্ত ট্রেনিং যেটা আমরা, আমি তো নিয়ার অ্যাবাউট আমি বলতে পারেন 50,000 শ্রমিককে আমি নিজে ট্রেনিং করছি। এরপরে ওয়ার্কারকে আমরা শিখাই যে তুমি এখানকার হেলথ অ্যান্ড সেফটি কি তোমার এই টিমের ভিতরে, কাটার সিজার বেঁধে রাখতে হবে, মুখোশ পড়তে হবে, এবং তোমার এরপরে আমরা শিখি তোমার কি কি রাইট আছে এই ফ্যাক্টরির উপরে, এবং তুমি কিভাবে সুইংটা করবা, তোমার ইফিসিয়েন্সি তুমি কিভাবে বাড়াবা। এই ট্রেনিংগুলো না দিলে ইফিসিয়েন্সি বাড়ে না। আমি সুইং করে দিচ্ছি, আমার সামনে 20 পিস, আপনার ক্যাপাসিটি নেই, এই জন্য আমরা বলি পুল প্রোডাকশন। সামান থেকে পুল করো, যার যতটুকু দরকার ততটুকু নাও। এবং নন ভ্যালু অ্যাড বলতে আমরা যে সমস্ত জিনিস বোঝাই, তার মধ্যে এটা একটা যে লেআউট, ট্রান্সপোর্টেশন, এটাকে আমরা এলিমিনেট করতে চাই। ওভার প্রোডাকশন, যেটা গুডসের দরকার নেই, যেটা সুইং করি, ওভার প্রোডাকশন, এটা আমরা এলিমিনেট করতে চাই। ওয়েটিং আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখা যাচ্ছে যে আমাদের মেশিন খারাপ হয়েছে, মেনটেনেন্স আসতেছে না, ওয়েট করতেছে। কেয়ার লেভেল রং চলে আসছে, ওয়েট করতেছে। থ্রেড রং চলে আসছে, থ্রেড আসে না, ওয়েট করতেছে। এর লট অফ কারণে লাইনটা ওয়েট করতে থাকে, প্রডিউস করতে পারে না, প্রডিউস টাইমটা নষ্ট হয়ে যায়। এজন্য আমরা বলি যে ওয়েটিং করা যাবে না, এলিমিনেট দ্য ওয়েটিং টাইম। এরপরে আমরা এর উপরে কাজ করি ট্রান্সপোর্টেশন, ওভার প্রোডাকশন, ওয়েটিং, এরপরে রিওয়ার্ক। দিস ইজ দ্য ভেরি গুরুত্বপূর্ণ। হাই কোয়ালিটি প্রডিউস করতে হবে। আমরা বিশ্বাস করি কোয়ালিটি অ্যাট দ্য সোর্স, নিডিলের ভিতরে কোয়ালিটি। যেই মেয়েটা বা ছেলেটার হাতে নিডিল আছে সেই পারবে কোয়ালিটি দিতে, আমি বাইরে থেকে গিয়ে কিছু করতে পারবো না। এই কারণে তাকে আমরা কোয়ালিটি শিখাই যে তুমি যে পিসটা প্রডিউস করতেছো সেটা কোয়ালিটি এনশিওর তোমাকে করতে হবে, কারণ তুমি এর ড্রাইভার, তুমি এটা প্রডিউস করতেছো, তুমি এর জন্ম দিচ্ছ। একটু বিষয় জানতে চাবো আপনার কাছে, সেটি হচ্ছে আপনি যেটা বলছিলেন, এবং এই বিষয়টি বারবার বলা হচ্ছে, অর্থনীতিবিদরাও বলছেন যে যেই মানে উৎপাদন বাড়লে, যেটা উৎপাদন বাড়ানোর কথা বলা হচ্ছে, সেই সাথে উৎপাদন ব্যয় কমানোর কথা বলা হচ্ছে। এর একটা বড় কারণ যে আন্তর্জাতিক বাজারে যেই ভোক্তাদের মানে ক্রয় ক্ষমতাটা কমে গেছে, সক্ষমতাটা কমে গেছে। তো সেখানে প্রতিটা দেশই কিন্তু যারা এই প্রোডাক্ট প্রডিউস করে সবাই কিন্তু এই চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তো সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে বা বাংলাদেশের সাথে প্রতিযোগী যে দেশগুলো রয়েছে এই খাতে, অন্যান্য দেশের সাথে তুলনামূলক অবস্থাটা বাংলাদেশের কি, মানে কম্পারিজনটা যদি করি, সে অবস্থায় বাংলাদেশের অবস্থাটা কি? আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্রায় ফ্যাক্টরি হেলথি, আমরা কম্পিটিশন টিকে থাকতে পারবো, ঘাবড়ানোর কিছু নাই। বাংলাদেশ এখন তার গার্মেন্টস সেক্টর বা এক্সপোর্ট বলেন সেক্টর, গার্মেন্টস সেক্টর তো মূলত এই সেক্টর শৈশব থেকে এখন আমরা ইয়ং, 18 থেকে 20 ইয়ার্সের একটা ইয়ং গার্মেন্টস সেক্টর। এখন ইয়ং অবস্থায় তো খেলাধুলা হবেই। এখন এই ইয়ং অবস্থা থেকে আমরা যাব, আমাদের পিছনে এক্সপিরিয়েন্স ছিল না হাউ টু রিডিউস দ্য কস্ট, কীভাবে কস্ট রিডিউস করতে হয়, কীভাবে ব্র্যান্ডিং করতে হয়। এখন আমরা এগুলো সব শিখে গেছি। ওনারা এখন জাম্প করতেছে, ওনারা যদি শুনতেছে যে কোথাও ভালো ফ্যাক্টরি আছে, দল বলে নিয়ে চায়না উড়াল দিচ্ছে, তারা ভিয়েতনাম চলে যাচ্ছে, দলে বলে গিয়ে শিখে আসতেছে, শ্রীলঙ্কা চলে যাচ্ছে, নলেজ শেয়ার করতেছে, যেটা আমরা আগে কখনো করি নাই। এই নলেজটা এখন শেয়ারিং শুরু হয়ে গেছে। এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি যাচ্ছে যে তুমি কি ভালো কাজ করছো, দেখে এসে সে নিজের ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করতেছে।
এই কাজটা, এই কালচারটা এখন আমাদের দেশে শুরু হয়ে গেছে। এবং আমরা যদি আমাদের দেশে 30% কস্ট রিডিউস করা একদম সম্ভব। এটা করতে গেলে খুব চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হবে না। আমরা যেভাবে বলছি খুব সহজে 30% আমরা যদি কস্ট রিডিউস করে ফেলতে পারি ম্যানুফ্যাকচারিং থেকে, তাহলে আমার জিএসপি আমার জন্য ক্ষতি না, টিপিপি আমার জন্য ক্ষতি না। জিএসপি আপনাকে 12% দিচ্ছে, আর তো কিছু দিচ্ছে না, আমার জন্য ক্ষতি না। মানে আমাদের অ্যাবিলিটির মধ্যে আছে সেই জায়গাটা আমাদেরকে পৌঁছতে হবে, আমাদেরকে পৌঁছাইতে হবে। বিষয় জানতে যাবো যে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি পিছিয়ে পড়েছে বলা হচ্ছে, তো সেটি আসলে বাংলাদেশের প্রোডাক্টের যে মান বা যেসব ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে থাকে, তো সেক্ষেত্রে যদি এই বিষয়টা যদি আমরা বিবেচনা করি যে বাংলাদেশের যে মান এবং বাংলাদেশের তো একটা সুনাম আছে বিশ্ববাজারে এবং ভোক্তাদের কাছে সরাসরি সেই সুনামটা রয়েছে, তো সেক্ষেত্রে এই সুনামটা দিয়ে যেই বলা হচ্ছে যে জিএসপি সুবিধাটা বাংলাদেশকে দেবে না, তো সেই জায়গাটা আসলে কতখানি রিকভার করা সম্ভব হবে? আমরা আজকে সবাই বাংলাদেশ অর্থনীতিবিদ, বিজেপির নেতা, বিকেএমই সবাই বলতেছে আমরা যদি কস্ট রিডিউস করতে পারি, এফিসিয়েন্সি বাড়াতে পারি, প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, তাহলে জিএসপির আমাদের দরকার নেই। আচ্ছা আচ্ছা। জিএসপি ছাড়াও আমরা আমেরিকান মার্কেটে শক্ত অবস্থান টিকে থাকতে পারবো। আমেরিকার সবথেকে বড় কোম্পানি ওয়ালমার্ট, সে কস্ট রিডিউস 2008 সাল থেকে বিভিন্ন ম্যানুফ্যাকচারিংকে শেখাচ্ছে যে তোমরা কস্ট রিডিউস করো, ম্যানুফ্যাকচারিং কস্ট রিডিউস করো। আমরা যদি কস্ট রিডিউস করতে পারি তার 12% 10% আমাদের জন্য কোনো যায় আসে না। আমরা আমেরিকান মার্কেটে, ভিয়েতনাম বা যে কোনো কান্ট্রির সঙ্গে টিকে থাকতে পারবো। আমাদের সুনাম আছে সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশের শ্রমিকের, বাংলাদেশের পণ্যের, বাংলাদেশের সুনাম আছে। আমরা আশা করি যে আমাদের কোনো ক্ষতি হবে না। চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার যে তৈরি পোশাক খাত যেটা বাজার রয়েছে সেটা ধরার পক্ষে মত দিচ্ছেন অর্থনীতিবিদরা, এবং জি স্পেশালি ইন জাপান, সেখানে সেই জায়গাগুলোতে আসলে কি পরিমাণে বাজার বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বা মানে ধরার মতন জায়গা আসলে কতখানি আছে? আমরা জাপান, স্পেশালি আমরা যদি জাপানের কাজ বাংলাদেশ এখন করে থাকে, জাপানের আমরা 1% থেকে 2% তার মার্কেটে শেয়ার আছে আমাদের প্রোডাক্টের। হিউজ অপরচুনিটি আমরা জাপান থেকে নিতে পারি। এই কারণে জাপানের বায়ারদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের যে সমস্ত কাজ দরকার, তারা কোয়ালিটি চায়, হাই কোয়ালিটি গুড চায়। তারা একুয়ালে বিশ্বাস করেন। আমরা ইন্সপেকশন করি একুয়াল, 100টা কার্টুন আছে, ওর ভিতর থেকে 20টা কার্টুন টেনে নিলাম, একুয়াল করে কাস্টমাররা নিয়ে নেয়। কিন্তু একটা জিনিস দেখবেন, জাপান পিস টু পিস চেক করে, প্রতি পিস চারাটা চেক করে নেয়। কিন্তু আলহামদুলিল্লাহ এখনো আমাদের দেশে পিস টু পিস চেক করে আমরা জাপানকে দিচ্ছি। আমি নিজেও জাপানের পড়াবো। সেখানে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কারা? আমাদের প্রতিদ্বন্দ্বী এখন আমাদের চায়না তো এখন তো নেই, চায়না এখন থাকে না। এখন অনেকেই বলতেছে কম্বোডিয়া, ভিয়েতনাম, কিন্তু আমি কম্বোডিয়ায় কাজ করতেছি। কম্বোডিয়া অত কাজ করতে পারে না জাপানের। আচ্ছা, ভিয়েতনাম কিছুটা করতেছে। তো সেখানেও কি বাংলাদেশ সবচেয়ে বেশি এগিয়ে আছে জাপানে? জি, আমরা এখনো আছি। তো সেই জায়গাটা আরো মজবুত, আরো বাজারের যে আরো অংশগুলো রয়েছে সেই জায়গাগুলো ধরার জন্য তো কাজ চলছে। একটা বিষয় জানতে যাবো যে টিপিপিতে বাংলাদেশ নেই এবং বাণিজ্য মন্ত্রী সম্প্রতি বলেছেন আর্জেন্টিনা, চিলি, ব্রাজিলের সঙ্গে কিছুদিনের মধ্যেই একটা আপনার চুক্তি হতে যাচ্ছে, এফটিএ চুক্তি। তো এই চুক্তিটা হলে পরে রপ্তানি খাতটা আসলে কতখানি প্রসারিত? আসলে আপনি দেখুন, টিপিপিটা হচ্ছে ফ্রি ট্রেড, আপনাকে কিছু সুযোগ সুবিধা দিবে, বিজনেসের কিছু ব্যারিকেড থাকে সেগুলোকে তারা রিমুভ করে দিবে, এলিমিনেট করে দিবে। বিজনেসের আপনার এক্সপোর্ট, ইম্পোর্ট, ডকুমেন্টস, বিভিন্ন যে ডকুমেন্টসগুলোকে আপনাকে ইজি করে দিবে, আপনাকে কিছু শুল্ক সুবিধা দিবে, ট্যাক্স সুবিধা দিবে। কিন্তু আমরা যদি ম্যানুফ্যাকচারিং কস্ট এখানেই কমাইতে পারি, তা টিপিপি আমাদের জন্য কোনো সমস্যা না। আমরা টিপিপি ছাড়াই ভালো করতে পারবো ওয়ার্ল্ডে, আমরা টিকে থাকতে পারবো ওয়ার্ল্ডে। কিন্তু একটা জিনিসও বলতেছি, ম্যানুফ্যাকচারিং কস্ট কমাইতে হবে, এবং ম্যানুফ্যাকচারিং কস্ট কমানোর যে ওয়ে সেটা হচ্ছে লিন কনসেপ্ট। লিন ছাড়া ম্যানুফ্যাকচারিং কস্ট কমানো যাবে না। নন ভ্যালু অ্যাড জিনিসগুলো আমাদের ফ্যাক্টরি থেকে তুলে ফেলে দিতে হবে, শুধু ভ্যালু অ্যাড থাকতে হবে, তাহলে আমরা টিকে থাকবো। তো এই যে আপনার এফটিএ যে চুক্তির কথা বলা হচ্ছে, তো সেটা কি টিপিপির আওতায় যেসব দেশগুলো রয়েছে যে সুবিধা পাচ্ছে, তো এফটিএ এর আওতায় যখন আমরা ঢুকতে পারবো, তো সেক্ষেত্রে আসলে আমরা কি ধরনের আমাদের কিছু ব্যারিকেড গুলো তারা ক্লিয়ার করে দিবে। যেমন দেখেন, আমরা যখন জার্মানি কিছুদিন আগে, আপনি জার্মান পেপারে পড়ে দেখবেন যে ওরা বলতেছিল যে আমাদের জিএসপি ফেক যাওয়ার কারণে তাদের ইম্পোর্টারকে বললো, কাস্টমারকে, যে তুমি 12% এখানে ক্যাশ জমা দেওয়ার পর তুমি তোমার পণ্য রিলিজ করবা, এরপরে বাকিটা রিলিজ করার পর যদি তোমার জিএসপি ঠিক থাকে তাহলে তোমাকে ওটা রিটার্ন দিয়ে দেবো ফান্ডটা। এই জাতীয় সমস্যাগুলো আমাদের হবে না। আর আমরা কিছু আপনি বলতে পারেন যে ট্যাক্স এনজয় করতে পারবে, সেখানকার যারা ওখানে আছেন তারা কিছু এনজয় করতে পারবে। আহামরি আর কোনো কিছুই চুক্তি হবে না। কারণ মনে রাখতে হবে যে কাস্টমার লো প্রাইস চায়, হাই কোয়ালিটি চায়, শর্ট টাইম চায়। এটাই হচ্ছে মূল স্লোগান। আপনি কিনবেন লো প্রাইসে, আপনি চাবেন ভালো জিনিস কম দামে,
এইটাই আপনার ব্রেনে, আমার ব্রেনে, সবার ব্রেনে আছে। আপনাকে সেই দৃষ্টিকোণ থেকে ম্যানুফ্যাকচারকে মাথায় রেখে প্রডিউস করতে হবে। আপনাকে আমি ইনসেন্টিভ দিব, আপনাকে আমি সুবিধা দিব, এগুলো কোনো কিছুই আসবে না। নির্ভর করবে ইন কাস্টমারের উপরে, সে কি চায়। সে চায় লো প্রাইস, সে চায় শর্ট লিড টাইম, আর সে চায় হাই কোয়ালিটি। এটা ম্যানুফ্যাকচারিং এ করতে গেলে তার কস্ট রিডিউস করতে হবে, তাহলে আপনি মার্কেট টিকে থাকবেন। আপনাকে কোনো চুক্তি আপনাকে মার্কেট টিকে থাকতে দিবে না, আপনি আপনাকে টিকে রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। বেশ কিছু বিষয় জানলাম এবং আমরা আশা করছি যে যে বিষয়গুলো আপনারা বললেন সেই জায়গাগুলোতে আমরা আরো বেশি শক্তিশালী হতে পারবো পরবর্তীতে। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আমরা আলোচনা করছিলাম টিপিপি চুক্তি এবং তৈরি পোশাক খাতে এর প্রভাব নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন সানম্যান গ্রুপ অব কোম্পানিজ ডিরেক্টর অপারেশন এবং লিন কনসালটেন্ট মোহাম্মদ জাহির। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। সৌদি আরবে বসবাসকারী প্রবাসীরা এখন থেকে পাসপোর্ট নিজের কাছেই রাখতে পারবেন। সৌদি সরকারের নতুন এই আইন প্রণয়নে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এই আইন দুর্ভোগ এবং ভোগান্তি কমিয়ে আনবে বলে আশা তাদের। বিস্তারিত আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরবে এতদিন প্রবাসীদের পাসপোর্ট জমা দিতে হতো জামিনদার বা কফিলের কাছে। এ কারণে অনেক সময়ই ভোগান্তি পোহাতে হতো তাদের। আগে ছিল যে কফিলের কাছে আমরা ঠিকমতো চাকরি করে বেতন পেতাম না। এ নিয়ে প্রবাসীদের নানা অভিযোগ ছিল। তবে বৃহস্পতিবার জাতীয় দৈনিক সৌদি গেজেটে এক প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের নতুন আইন অনুযায়ী এখন আর কফিলরা প্রবাসীদের পাসপোর্ট নিজেদের কাছে রাখতে পারবেন না। আর যদি কোনো শ্রমিকের পাসপোর্ট কফিল আটকে রাখে তবে তাকে 2000 রিয়াল জরিমানা গুনতে হবে। আর কাজ করার চুক্তিনামা আটকে রাখলে কফিলকে 5000 রিয়াল সমপরিমাণ জরিমানা দিতে হবে। সরকারের এই নতুন আইনে যার পর নাই খুশি প্রবাসী বাংলাদেশিরা। বাদশাহ সালমান যে উদ্যোগটা নিয়েছে আসলে খুব সুন্দর উদ্যোগ। ওনার এই সুন্দর উদ্যোগকে আমরা প্রবাসীর পক্ষ থেকে স্বাগত অভিনন্দন জানাই। আইনে শ্রমিকদের যথাসময়ে বেতন পরিশোধ না করলেও কফিলকে জরিমানা করা হবে বলে উল্লেখ করা হয়েছে। স্পন্সর যিনি আছেন তিনি যদি সেই শ্রমিকের উপর কোনো অত্যাচার করেন তার উপরে নতুন করে জরিমানা আনা হয়েছে। আমি মনে করি সবগুলোই আমাদের প্রবাসীদের জন্য পজিটিভ দিক। আইন অনুযায়ী 1 মাসের মধ্যেই কফিলকে এই জরিমানা পরিশোধ করতে হবে। আর কোনো কোম্পানির বিরুদ্ধে 2 বার এই আইন অমান্য করার অভিযোগ পাওয়া গেলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। নতুন আইনটির ফলে প্রবাসীরা যেভাবে অবৈধ হয়ে যেত সেটি একেবারে বন্ধ হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সৌদি আরব থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। পর্যটন খাতে সম্প্রসারণে বেসরকারি উদ্যোক্তাদের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় বেসরকারি বিনিয়োগকারীদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে বেসামরিক বিমান ও পর্যটন সাংবাদিক ফোরাম এবং অফরোড বাংলাদেশের আয়োজনে ভিজিট বাংলাদেশ 2016 কর্মশালায় তিনি এই কথা বলেন। মন্ত্রী আরো বলেন, পর্যটন বর্ষ 2016 উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের পর্যটন কেন্দ্র, ঐতিহ্যবাহী স্থান এবং বিভিন্ন উৎসব নিয়ে একটি দিনপঞ্জিকাও তৈরি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ 2018 সালের মধ্যে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হবে বলে আশা প্রকাশ করেন রাশেদ খান মেনন, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বড় ভূমিকা রাখবে। অবশ্যই এই পর্যটন আমাদের সম্পর্কে বাইরের যে ধারণা বাংলাদেশ সম্পর্কে এই ধারণাকে পরিবর্তন করে দেবে। এবারে এসডিজি 8.2 এবং 12.B-তে পর্যটনকে আজকে এবং কালচারাল হেরিটেজ গুলোকে তারা এসডিজি টার্গেট হিসেবে তাদের যে 17টি টার্গেট তার যে কি কাজ করতে হবে সে কাজের মধ্যে এই দুটোকে তারা রেখে দিয়েছে। 2030 সালের আগে যদি এসডিজি গুলোকে পূরণ করতে হয় পর্যটন ক্ষেত্রে উন্নতি মাস্ট। কিশোরগঞ্জের কালিয়া চাপড়া চিনিকলের জমিতে একটি আধুনিক সিরামিক কারখানা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মান্নান, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশফিয়া সহ স্থানীয় ব্যবসায়ীরা। গোলাপ ফুল চাষে ভাগ্য বদল হয়েছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কয়েক হাজার পরিবারের। পতিত কিংবা কম ফসল উৎপাদন হওয়া জমি থেকে আয় হচ্ছে লাখ লাখ টাকা। তবে ফুল চাষিরা বলছেন, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত কৃষি উপকরণ ব্যবহার করতে পারলে উৎপাদন আরও বাড়বে। এছাড়া
বিপণন সুবিধা বাড়ানোর পাশাপাশি রপ্তানির সুযোগ পেলে দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলেও দাবি তাদের। সুমন আহমেদের তোলা ছবিতে মিজানুর রহমান কবিরের রিপোর্ট। বিরুলিয়া ইউনিয়নের প্রায় সবকটি গ্রামে কম বেশি ফুল চাষ হয়, তবে এর মধ্যে মোস্তাপাড়া, বাগনিবাড়ি ও শ্যামপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়ে গোলাপের বাগান। কমপক্ষে 2 দশক আগে থেকে শুরু হওয়া গোলাপের আবাদ এখন অন্য সব মৌসুমী ফসলের জায়গা দখল করে নিয়েছে। আগে করতো মোষ ক্ষেত, বাগান ক্ষেত, ঝিঙ্গা ক্ষেত, ওখানে করে ফুলের চাষ। গোলাপটা একটু বিকে বেশি, চর্চা বেশি, তাতে একটু পয়সা বেশি। বেশ কিছু লোক বেকারত্ব থেকে মুক্তি পাইছে, আর চুরি ডাকাতি থেকেও মানুষ বিরত আছে। সাম্প্রতিক বৃষ্টিতে কুঁড়ি, ফুল ও গাছের বেশ ক্ষতি হয়েছে বলে দাবি করেন চাষিরা। গোলাপ উৎপাদনের প্রধান মৌসুম শীতকাল, তাই সবাই এখন ব্যস্ত নতুন চারা রোপণ ও পুরনো গাছের পরিচর্যায়। বাইরে যে পরিশ্রমটা করি ওই পরিশ্রম যদি আমি দেশে করি তাহলে বাইরে তো অনেক উন্নত। বাজারজাতকরণ ব্যবস্থা তেমন ভালো হয়ে গড়ে উঠতে পারেনি এখনো। রয়েছে ঋণ এবং অন্যান্য ক্ষেত্রে কিছু সমস্যা। তারা পাচ্ছেন না উন্নত মানের সার, বীজ এবং কীটনাশকের কোনো পরামর্শ। প্রতি সন্ধ্যায় নির্দিষ্ট কিছু জায়গায় শুরু হয় ফুল বেচা কেনা। মূলত স্থানীয় পাইকাররাই ফুলগুলোকে পৌঁছে দেন রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। বিক্রি করতে আসছি এইখান থেকে শাহবাগ ব্যাপারী আছে, এখানে শাহবাগ নিয়ে বিক্রি করে। ফুলের বাহার থাকে, ওই সময় আমরা চাই এই ফুলটা সরকারি সাহায্যে বাহিরে বিদেশে পাঠানোর জন্য। বিক্রেতাদের দাবি, দেশের অন্যান্য স্থান থেকে আরো বেশি ক্রেতা আসলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যেত। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, সাভার। পটুয়াখালীর কুয়াকাটায় সাগরের বুক ঘেঁষে গড়ে ওঠা পর্যটকদের অন্যতম আকর্ষণ ইকো পার্কটি মলিন হয়ে পড়ে আছে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর ও আইলায় বিধ্বস্ত এই স্পটটি সংস্কারের অভাবে দিন দিন পর্যটক শূন্য হয়ে পড়ছে। অবশ্য বন বিভাগ বলছে ইকো পার্কের উন্নয়নের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সুজন দানামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। পর্যটন কেন্দ্র কুয়াকাটার চৌরাস্তা এলাকা থেকে মাত্র 1 কিলোমিটার পূর্বে অবস্থিত ইকো পার্কটি দিন দিন হারাচ্ছে তার সৌন্দর্য। ফুলের বাগান, বসার স্থান, লেক, নারিকেল বাগান সহ নজরকাড়া এই ইকো পার্কের সবকিছুই এখন লন্ডভন্ড। সিডর ও আইলার আঘাতে স্পটটির দর্শনীয় প্রায় সবগুলো স্থান আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে এমন অবস্থা হয়েছে এটা, আর ব্যবহার অযোগ্য তো আছেই, এখানে অনেক সিকিউরিটি প্রবলেম। বসার জন্য ছাতি ছিল, বেঞ্চ ছিল, এগুলো সব সাগরে ভেঙে গেছে। এদিকে কলাপাড়া উপজেলার সাগরপাড়ে অবস্থিত পার্কটিকে আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটন কর্তৃপক্ষের প্রতি সংস্কারের আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান। পর্যটন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব তারা যেন পর্যটনের কথা চিন্তা ভাবনা করে ইকো পার্কের মর্যাদায় তৈরি করে, যাতে পর্যটকরা ওখানে যেতে পারে। অন্যদিকে বিভাগীয় বন কর্মকর্তা জানান ইকো পার্কের সংস্কার ও উন্নয়নে একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যদি প্রকল্পটি অনুমোদিত হয় এবং বাস্তবায়িত হলে সেখানে বিভিন্ন অবকাঠামোগত সুযোগ সুবিধার সাথে সাথে ওই ইকো পার্কের জীব বৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে। 2005-06 সালে পূর্ব গঙ্গামতি, ঝাউবাগান, পশ্চিম খাজুরা ও ফাত্রার বনের 10 একর জায়গার উপরে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এই ইকো পার্কটি নির্মাণ করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। বছর 2 আগে কাঙ্ক্ষিত গ্যাস সংযোগ পেয়ে খুশি রাজশাহীবাসী, কিন্তু গ্যাস সংযোগ দেওয়ার জন্য কেটে রাখা রাস্তা এখনো মেরামত করেনি সিটি কর্পোরেশন। এতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। অবশ্য সিটি কর্পোরেশন বলছে শুধু গ্যাস নয়, বিভিন্ন কারণে খুঁড়ে রাখা রাস্তা দ্রুত মেরামত করা হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। কখনো শাবল, গাতি বা কোদাল দিয়ে শহরের ছোট বড় রাস্তাগুলোতে অসংখ্য জায়গা খুঁড়ে গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে, কিন্তু কেটে রাখা রাস্তাগুলো দীর্ঘদিন মেরামতের অভাবে নগরের ব্যস্ততার চাকায় গতি কমিয়েছে। এ রাস্তায় চলতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন নগরবাসী। বৃষ্টি হলে কঠিন সমস্যা, রিক্সা অ্যাক্সিডেন্ট হয়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। যারা অসুস্থ রোগী তারা তো ডাক্তারের কাছে যায়, ঝাঁকিতে যে সমস্যাটা হয়, অনেক সমস্যা হয়। এক ফান্ডের টাকা আর এক ফান্ডে ডাইভার্ট করে দিয়ে তাদের সমস্যা সমাধান করার জন্য পাবলিককে কষ্ট দেবে, সেটা হতে পারে না। তবে এ কথা অস্বীকার করেননি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। তিনি সীমাবদ্ধতার কথা জানিয়ে রাস্তা মেরামত আর নগরবাসীর সমস্যার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গ্যাসের লাইন নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস। শুধু গ্যাসের লাইন না, গ্যাস, পানি এবং
অন্যান্য কারণ যে ক্ষতিগ্রস্ত রাস্তা সবগুলোকে একসাথে নিয়ে আমরা এটা কাজ করতেছি। আশা করি যে 1 মাসের মধ্যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হবে। 2013 সালের মাঝামাঝি থেকে রাজশাহীতে গ্যাসের সংযোগের জন্য কাটা হয়েছে প্রায় 10,000 জায়গা, যার পরিমাণ 410 কিলোমিটার। সংশ্লিষ্টরা জানান, সিটি কর্পোরেশনের হাতে গ্যাসের গ্রাহকদের রাস্তা কাটা ফি বাবদ 3 কোটি টাকা জমা রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। আবারও সুদের হার কমালো বিশ্বের দ্বিতীয় বৃহৎ